ওটা ঠিক আছে। হুম। আর কি ধরনের প্রশ্ন আছে বলো, সবগুলোই ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। স্যার, পরিপূরক শ্রেণী কাকে বলে ওটা একটু বুঝিয়ে দিন না। ওটা যে দিয়েছি আমি নোটটা, না নোটটা দিয়েছি হ্যাঁ। তো। পরিপূরক শ্রেণীটা হ্যাঁ খুব একটা স্যার। ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না, কিন্তু অনেকেই দেখছি আমাকে এটা কোয়েশ্চেন করছে বারবার, মানে এতেও আমাকে চেয়েছে, অনলাইনে চেয়েছে দু তিনজন, আবার আমিও বোধহয় একবার বলেছিলাম পরিপূরক শ্রেণীর ব্যাপারে। বুঝিয়ে দিচ্ছি ম্যাডাম, ওটা তো করে দেওয়া ছিল না, ছবি দেওয়া ছিল না, দাঁড়াও দেখছি। পরিপূরক শ্রেণীটা খুব সহজ, যে কোনো শ্রেণীর বিরুদ্ধ যে শ্রেণী সেটাকেই বলা হয় পরিপূরক শ্রেণী। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। চলো, এখানে পাওয়া যাচ্ছে না, বুঝিয়ে দিচ্ছি। পরিপূরক শ্রেণী, এখানে সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা এখানে খুব সুন্দর একটা দেওয়া আছে বিষয়টা। কোনো শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো সেই ব্যক্তি বা বস্তু সমষ্টি যা মূল শ্রেণীর অন্তর্গত নয়। কোনো একটি শ্রেণীর অন্তর্গত যে সদস্য থাকে সেই সকল সদস্য ভিন্ন, আর প্রত্যেকটি সদস্য একত্রে ওই শ্রেণীর পরিপূরক শ্রেণী। এই লাইনটা খুব ভালো করে বোঝো। কোনো একটি শ্রেণীর অন্তর্গত, কোনো একটি শ্রেণীর অন্তর্গত যে সদস্য থাকে সেই সকল শ্রেণীর, সেই সকল সদস্য ভিন্ন, আর প্রত্যেকটি সদস্য একত্রে ওই শ্রেণীর পরিপূরক শ্রেণী। ঠিক আছে, দেখো আমরা যেটা পড়ি, যখন আমরা বিরুদ্ধ পদ পড়তাম আমি বলতাম যে মানুষ, মানুষ এটা একটা শ্রেণী। তো কেউ একজন আনমিউট থাকবে। মানুষ একটা শ্রেণী, এই মানুষ শ্রেণীতে কতজন সদস্য থাকতে পারে, আমি ধরে নিলাম 100 জন। ঠিক আছে, এখন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী কি হবে, যে মানুষ ছাড়া এই পৃথিবীতে আর কারা আছে। সবই ভালো, একটু অন্য লিখি বলো।
ইত্যাদি ইত্যাদি। আরও যত প্রাণী আছে বা যা কিছু আছে, আমি বলতাম কি এই মানুষের বিরুদ্ধ পদ কি হতো? মানুষের বিরুদ্ধ পদ বলো কেউ, মানুষের বিরুদ্ধ পদ কি? মানুষের বিরুদ্ধ পদ কি হবে? আরে কেউ তো বলো, শোনা যাচ্ছে না নাকি? স্যার হাইপেন দিয়ে মানুষ। হাইপেন দিয়ে মানুষ, মানুষ। এই অমানুষ শব্দটার অর্থ কি? মানুষ ছাড়া সমস্ত গোষ্ঠী। গুড। মানুষ ছাড়া সব, সব কিছু, মানুষ ছাড়া সব কিছু, এটা হচ্ছে পরিপূরক শ্রেণী। এই শ্রেণীটাকেই বলা হচ্ছে পরিপূরক শ্রেণী। মানুষ ছাড়া সব কিছু মানে কি? মানে পৃথিবীতে আর যা কিছু রয়েছে সব কিছুই যারা মানুষ নয় তারাই হচ্ছে এই মানুষ পদের বিরুদ্ধ পদ। ঠিক আছে, এই দুটো পদকে যদি মিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ মানুষ আর অমানুষ, মানুষ আর অমানুষ এই দুটোকে মিলিয়ে দেওয়া হলে এরা একে অপরের পরিপূরক শ্রেণী হয়ে গেল। কারণ এর মধ্যে দিয়ে সমগ্র সব কিছুকেই বোঝানো যায়, সবাইকে বোঝানো হচ্ছে এর মধ্যে দিয়ে। মানুষ, মানুষ ছাড়া সব কিছু, এখানে সেটাই বলে দাও। মানুষ একটি শ্রেণী যার পরিপূরক শ্রেণী হলো মানুষ নয় এমন সকল শ্রেণীর সমষ্টি। তাহলে এমন সকল শ্রেণী কি? গরু একটা শ্রেণী, ছাগল একটা শ্রেণী, বাঘ একটা শ্রেণী, সাপ একটা শ্রেণী, পাখি একটা শ্রেণী, পাখির মধ্যেও আবার আলাদা আলাদা শ্রেণী ভাগ রয়েছে। তো সেইগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, এই সব শ্রেণীর সমষ্টিকেই বলা হচ্ছে একত্রে পরিপূরক শ্রেণী। কার কাছে বিষয়টা এখনো ক্লিয়ার নয়? স্যার পরপূরকটা প্রথমে ওটা কি দেয়া? ওই পরপূরক, পরপূরক কোথায়? ও আচ্ছা আচ্ছা, কোনো শ্রেণীর এটা পরিপূরক হবে, এখানে ভুল আছে। তাহলে পরিপূরক শ্রেণী হলো ওটা, আমি এটা ডাইরেক্ট এক জায়গা থেকে কপি করেছি, তাই হয়ে গেছে। কোনো শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো সেই ব্যক্তি বা বস্তু সমষ্টি যা মূল শ্রেণীর অন্তর্গত নয়। কোনো একটি শ্রেণীর অন্তর্গত যে সদস্য থাকে সেই সকল সদস্য ভিন্ন আর প্রত্যেকটি সদস্য একত্রে ওই শ্রেণীর পরিপূরক শ্রেণী। যেমন মানুষ একটি শ্রেণী, এর পরিপূরক শ্রেণী হলো মানুষ নয় এমন সকল শ্রেণীর সমষ্টি। তাহলে দেখা গেল কোনো একটি শ্রেণীর পরিপূরক বা বিরুদ্ধ শ্রেণী হলো অনেকগুলি শ্রেণীর সমষ্টি। একটি শ্রেণীর যেমন একটি পরিপূরক শ্রেণী থাকে তেমনি একটি পদেরও একটি পরিপূরক পদ থাকে। একটি পদের পরিপূরক পদ হলো সেই পদের বিপরীত পদের সমষ্টি। সাদা একটি পদ, এর বিপরীত পদ হলো কালো, লাল, সবুজ ইত্যাদি সকল রংবাচক পদ, অর্থাৎ সাদা ভিন্ন সকল পদ। স্যার এটা পরীক্ষায় পড়বে তো? না, পড়ার চান্সই বেশি, আমার তো সাজেশনে নেই মনে হয়। এই সাদা ভিন্ন সকল পদ একত্রে সাদা পদের বিরুদ্ধ পদ বা পরিপূরক পদ, যা প্রকাশ করা হয় অসাদা নাম দিয়ে। সাদার বিপরীত পদ হলো কালো, কিন্তু তার বিরুদ্ধ বা পরিপূরক পদ হলো অসাদা। আমি যেটা আগেও এটা ক্লাসে বিরুদ্ধ পদ বোঝানোর সময় বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে, সেটাই যেটা বিরুদ্ধ পদ হিসেবে বোঝানো হয়েছে সেটাই আসলে পরিপূরক পদ। আর কার কি সমস্যা আছে বলো? বলো বলো, কে ভেনচিত্র বলছিলে? ভেনচিত্র কথা কে বলছিলে? স্যার আমার আর একটা কোশ্চেন আছে। বলে বলো, কি বলছো বলো। পারমিতা কি বলছো বলো। ওই 2022-এরই আর একটা কোশ্চেন, একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য? বিশেষ নিরপেক্ষ বচন, এখানে আমার মনে হয় যেটা উত্তর করা আছে কোনোটিই নয়। কোনোটি কত নয়, নম্বরটা রে? কিন্তু 2022-এ ওর দাগে। এটা কত? 2022 একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য? দেখো আমি ওখানে তো প্রশ্ন
বলছে যে কোন পদ ব্যাপ্য, ওখানে উম আই আর ও বচন আছে। হুম তো ও বচনের বিধেয় পদে ব্যাপ্য হচ্ছে, তাহলে হুম কি মানে বিধেয়টা করলে হবে? মানে এটা বলতে চাইছি যে আমাকে তো প্রশ্ন করেছে ব্যাপ্যটা কোন পদ ব্যাপ্য বলছে, আমি ব্যাপ্য করে দিলেই ফুরিয়ে মনে হয়ে গেল। এইটাও বুঝিয়ে দিয়েছিলাম। মানে একটা পদ ব্যাপ্য নয় আর একটা পদ ব্যাপ্য বিধেয়তে। এবার প্রশ্ন আছে যে কেউ ব্যাপ্য কিছু কোন বলবে? পদ ব্যাপ্য, তাহলে আমি কোনো যদি ও বচনে ঠিক আছে, ব্যাপ্যটাই বুঝে গেছি, বিধেয় তোমার সমস্যা বুঝে গেছি, সমাধান করে দিচ্ছি। তোমাদের মধ্যে থেকে কেউ বলবে ও যে প্রশ্নটা করেছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এই প্রশ্নটা দেখো, কেউ বলবে না? আমি বলি, দেখো এই দুটো বচনকে আমি কি বলতে পারি? কমন নাম কি এই দুটো বচনের? এই দুটো বচনের কমন নাম কি? সার্বিক। সার্বিক। ভেরি গুড। আর এই দুটো বচনের কমন নাম কি? বিশেষ। তোমার প্রশ্ন কি বলেছে? একটি বিশেষ নিরপেক্ষ বচনের। আমি তাহলে যখন বিশেষ নিরপেক্ষ বচন বলবে, কোন বিশেষ নিরপেক্ষ বচন তা নির্দিষ্ট করা নেই, তাহলে আমাকে সবসময় বুঝতে হবে এই দুটো বচনে। এই দুটো বচনে এই দুটো বচনে কি দেখা যাচ্ছে? অব্যাপ্য পদের কমন আছে। যদি প্রশ্ন পড়তো যে কোন পদ অব্যাপ্য, তাহলে কি হতো? উদ্দেশ্য পদ উত্তর হতো, কারণ উভয়েরই উদ্দেশ্য পদ অব্যাপ্য। কিন্তু বিধেয় পদের একটা ব্যাপ্য একটা অব্যাপ্য, না আমি একে বলতে পারি ব্যাপ্য, না একে আমি বলতে পারি অব্যাপ্য। সেই জন্য এটার উত্তর হবে কোনোটিই নয়। বোঝা গেছে? বুঝলে পরীক্ষায় আবার কেটে দেবে না তো? হ্যাঁ, কেটে দেবে না তো পরীক্ষায় কোনটি নয় বা এমনি এমনি অপশানটা দিয়েছে নাকি? এই অপশানটা আমার আচ্ছা মুখ আচ্ছা ঠিক দেখতে আছে। দিয়েছে বলো? এমনি হ্যাঁ এমনি তো ঠিক আছে। দেয়নি, এটা হবে বলেই তো এখানে দিয়েছে। এটা হতে পারে বলেই তো দিয়েছে, মানে হতে পারে মানে এটা হবেই, এটাই নিয়ম, এটাই বলে, এটাই মূল, কিছু করার নেই। বুঝলা? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আর কার, কে কি বলতে যাচ্ছিলে? বলো, আর কার কি প্রশ্ন আছে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বিয়ে বাড়ি যাবে তো সবাই নাকি? স্যার আমাদের পরীক্ষা, আপনি যান, আমরা পড়ি। ও, আমি ভাবলাম তো সবার বিয়ে বাড়ি আছে। সবারই বিয়ে বাড়ি আছে, কিন্তু সবাই বলছিলাম যেতে যে পারছে না। বলো পূজা। যে শত সত্য ও শত মিথ্যা বচনাগরের পার্থক্যটা ওটা একটু দেবেন। আরে দিয়েছি তো গো। ও আছে। এই কেউ একজন গ্রুপে দিয়ে দিও তো, আমতা গ্রুপে। আমতা গ্রুপের কারো কাছে আছে তো শত 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 আছে মিথ্যা? স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিয়ে স্যার দেবো। আছে। স্যার অব্যাপ্য হেতু দোষ ওটাও নেই স্যার আমার কাছে, কারোর কাছে আছে কি করে জিজ্ঞাসা করবেন? অব্যাপ্য হেতু দোষ কারো কাছে আছে? অব্যাপ্য হেতু দোষ মনে হয় এতে আমি একটা করিয়ে দিয়েছিলাম অনলাইন ক্লাসে। আচ্ছা ওটা আমি দেখে দেবো, এখন আমার থেকে একবার, আজকে আর তো পাবে না, হয় কালকে একবার দুবার তিনবার নক করবে, ঠিক আছে? ঠিক সকালে। আছে স্যার। হুম।
স্যার নিরপেক্ষ না, এটা আবার বুঝিয়ে দেবেন, বলছিলাম সকালে। কি কি বোঝাবো বলো, পুরোটা কি বোঝানো যায়? ওই ভিত্তির কাজটাতে। ভেনচিত্রের কাজটা, ভেনচিত্রের হুম। কোন জায়গাটা বলো তো, দাঁড়াও। যুক্তিটির বুলিয়ে রূপ হলো, লেখাটা হলো, তারপরে ওই তিনটে গোল হয়ে গেল, হুম হবার পর লেখা ফেখা সব হয়ে গেল। হুম তারপরে যে ওই যে ছায়াবৃত্ত গুলো হচ্ছে, হুম ওইগুলো একটু বুঝিয়ে দিন। এই এইটা ধরি নাকি, এই এই নিচেরটা ধরছি, ঠিক আছে, ই এই, হ্যাঁ। আচ্ছা ই এই না এ, আর যেটা সবার ক্ষেত্রে হবে ই আই ও, বৈধ হবে এবং সব দিক থেকে সব কিছু হবে, এইটারই একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, নিয়ে করে দেখাচ্ছি। স্যার পেনচিত্র গুলো পেন্সিল দিয়ে করবো তো? অবভিয়াসলি, কতবার বলেছি এটা, কতবার বলেছি, এরপরেও একই রকম প্রশ্ন। পেন্সিল কম্পাস নিয়ে যায় পারলে, বলেছি। আচ্ছা বুলিয় রূপ আমি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে, ই আই ও, ডাইরেক্ট বুলিয় রূপটা লিখছি এখান থেকে, ঠিক আছে, পি এম ইকুয়াল টু জিরো, এস এম নট ইকুয়াল টু জিরো, এস পি বার নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ পি এম এস প্লাস পি এম এস বার, এস এম পি প্লাস এস এম পি বার, এস পি বার এম প্লাস এস পি বার এম বার। এটা হলো প্রথম বিষয়। বলে রাখি এখানে কি আছে, ইকুয়াল টু জিরো, যেটা মানুষ ভুলে যাচ্ছে অনেকেই। ইকুয়াল টু জিরো থাকলে ছায়াবৃত্ত হবে, নট ইকুয়াল টু জিরো হলে ব্যক্তিসূচক চিহ্ন হবে, এখানটা একটা আমি দাঁড়িয়ে টানলাম। এটা হচ্ছে অথেব দিয়ে লেখা হয়, এটা অথেব দিয়ে লিখতে হবে। সিদ্ধান্ত কখনোই আঁকবো না, সিদ্ধান্ত কখনোই আঁকবো না, শুধু আশ্রয় বাক্য আঁকবো। কিভাবে হবে, এটা এস বৃত্ত, এটা পি বৃত্ত, এটা এম বৃত্ত, এটা এস পি এম। আচ্ছা যে নেই তার নাম লিখছি না, এটা হচ্ছে এস আর এম পি বার, এটা হচ্ছে এস নেই পি আর এম, ঠিক আছে, আর এটা হচ্ছে এস আর পি এম নেই, শর্ট করে দিলাম। দেখো প্রথম কাজ আমার কি, আর একটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে দেখো এখানে প্রধান আশ্রয় বাক্য হচ্ছে সার্বিক বচন, অপ্রধান আশ্রয় বাক্য বিশেষ বচন এবং সিদ্ধান্ত বিশেষ বচন। যদি অপ্রধান আশ্রয় বাক্যটা, যদি প্রধান আশ্রয় বাক্যটা বিশেষ বচন হতো তাহলে অবশ্যই অপ্রধান আশ্রয় বাক্যটা সার্বিক বচন হতো। তখন কি করতাম, আগে অপ্রধানটা আঁকতাম, পরে প্রধান আশ্রয় বাক্যটা আঁকতাম। এখানে যেহেতু প্রধান আশ্রয় বাক্যটা সার্বিক বচন আছে তাই সার্বিক বচন আঁকবো। তাই আমি মনে রাখার সুবিধার জন্য একটা লিখে দিই, প্রথমে সার্বিক আশ্রয় বাক্য আঁকতে হয়, প্রথমে সার্বিক বাক্যটা আঁকতে হয়। ঠিক আছে, এসপিএম আর পিএমএস বার মানে এই দিকের ঘরটা, এই ঘরটা,
এই ঘরটা আর এই ঘরটা, সাদার উপরে লাল, এইটা আর এইটা, ঠিক আছে। এই দুটো ঘরকে আমি কি করব, প্রথমে ছায়াবৃত্ত আঁকলাম, ঠিক আছে। ছায়াবৃত্ত আঁকার পরে কি দেখছি, অপ্রধান আশ্রয় বাক্যটা আঁকছি। অপ্রধান আশ্রয় বাক্যটা লিখছি যে এস এম নট ইকুয়াল টু 0, এর এস এম পি এই অংশটা পূর্বেই ছায়াবৃত্ত হয়ে গেছে, তাই আমরা এস এম পি বার অর্থাৎ এই দিকের ঘরটাতে একটা ব্যক্তিসূচক চিহ্ন বসালাম, ঠিক আছে পায়েল, ঠিক আছে। হ্যাঁ এরপরে আমি বিচার করব, আর আমার আঁকা হয়ে গেল, আমার প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য আঁকা হয়ে গেল, মানে আমার আর কিছু ব্যাপার, আর কিছু আঁকতে হবে না। এখন দেখব এটা নট ইকুয়াল টু 0 আছে, নট ইকুয়াল টু 0 মানে বিশেষ বচন। আমি বলেছিলাম বিশেষ বচনের যে কোনো একটা অংশ যদি আশ্রয় বাক্য দিয়ে আঁকা হয়ে যায় তাহলে বৈধ হয়। দেখো এখানের এস পি বার এম মানে কোনটা, এই ঘরটা, এস পি বার এম মানে এই দিকের ঘরটা, এই ঘরটা আগে থেকেই আঁকা হয়ে গেছে, আগে থেকেই আঁকা হয়েছে, ব্যক্তিসূচক চিহ্ন চেয়েছে। দেখো এটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 আছে মানে কি ব্যক্তিসূচক চিহ্ন হবে। দেখো এখানে নট ইকুয়াল টু 0 আগেই হয়েছিল এখানে, সেজন্য ব্যক্তিসূচক চিহ্ন এখানে হয়ে আছে অলরেডি, তাই এটা হবে বৈধ। ফাইল ক্লিয়ার? কনফিউশন থাকলে বলবে অবশ্যই। স্যার বুঝতে পারলাম না এইখানটায়। দেখো আমরা দুটো আশ্রয় বাক্যকেই কেবল আঁকবো, দুটো আশ্রয় বাক্যকে আঁকতে গিয়ে আমরা কি কি পেলাম, প্রথমে আমরা এই ঘরটা এঁকেছি, মুছি, তো ঘরগুলোর আমি আর নাম লিখছি না, ঠিক আছে, ঘরগুলোর আমি আর নাম লিখছি না। প্রথম আমি প্রধান আশ্রয় বাক্যটাকে আঁকবো। প্রধান আশ্রয় বাক্য কি বলছে, এস পিএমএস মানে এসপিএম, আর হচ্ছে পিএমএস বার মানে এই ঘরটা আর এই ঘরটা, তো এই দুটো ঘরকে আমি কি করলাম, ছায়াবৃত্ত আঁকলাম, ঠিক আছে হলো। এরপরে আমি যাব অপ্রধান আশ্রয় বাক্যটা আঁকতে। অপ্রধান আশ্রয় বাক্যটা কি আছে, দেখো এস এখানেও রয়েছে এসপিএম, তাই তো, তাই এসপিএম তো আগেই আঁকা হয়ে গেছে, তাই আমি কি করব, বাকি যে অংশটা পড়ে রয়েছে অর্থাৎ এই অংশটা এস এম পি বার অর্থাৎ এই দিকের ঘরটা হবে, এই দিকের ঘরটায় কি চিহ্ন হবে, নট ইকুয়াল টু 0 মানে কাটা চিহ্ন বা ব্যক্তিসূচক চিহ্ন বসালাম। এবারে আমি দেখছি যে সিদ্ধান্তটাকে আমি মিলিয়ে দেখব। সিদ্ধান্তের দুটো অংশ, একটা অংশের নাম হচ্ছে এস পি বার এম আর একটার নাম হচ্ছে এস পি বার এম বার। দেখো এই দুটো ঘরের মধ্যে এস পি বার এম বার মানে এই ঘরটা, এই ঘরটা এস পি বার এম বার, এটা কিছু হয়নি, এটা আঁকা হয়নি আগে, ছায়াবৃত্ত বা কিছুই আঁকা নেই। হতে হবে কি, কি আঁকা হতে হবে, নট ইকুয়াল টু 0 আছে এখানে, তাহলে ব্যক্তিসূচক চিহ্ন আঁকা হতে হবে। এই ঘরটায় আঁকা নেই, এইটা যে ঘর, কিন্তু এই ঘরটা দেখো তো এস পি বার এম মানে এই ঘরটা, এই ঘরটা আগে থেকেই কি ব্যক্তিসূচক চিহ্ন আঁকা আছে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে আঁকা আছে, এটাই বলেছে, যদি এটা আঁকা থাকে তাহলে বৈধ হবে, যদি কোনোটা আঁকা না থাকে তাহলে অবৈধ হবে। এর পরের কাজ হচ্ছে যদি অবৈধ হয় তাহলে দোষ নির্ণয়, আর বৈধ হলে এর নাম লেখা। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এই আমি আবার মনে করিয়ে দিই, যদি সিদ্ধান্তটা, যদি সিদ্ধান্ত সার্বিক বচন হয়, যদি সিদ্ধান্ত সার্বিক মানে কি ইকুয়াল টু 0 হয়, তাহলে সিদ্ধান্তের দুটি অংশই
আগেই ছায়াবৃত্ত আঁকা থাকলে বৈধ। বোঝা গেছে? আর সিদ্ধান্ত বিশেষ বচন হলে একটি অংশ ক্রস বা ব্যক্তিসূচক চিহ্ন আঁকা থাকলে বৈধ। বুঝতে পারলাম? সিদ্ধান্ত ওপরে নির্ভর করবে, সিদ্ধান্তটা কি বচন তার উপরে নির্ভর করবে যে আশ্রয় বাক্যের কটা অংশ চিত্রিত হয়েছে বা হয়নি। বুঝতে পেরেছি? বলো নেক্সট। নেক্সট বলো। নেক্সট বলো। স্যার অস্তিত্বমূলক তাৎপর্য করতে হবে না তো? এই অস্তিত্বমূলক তাৎপর্য তো দিয়েছি, করতে হবে বললাম তো মনে হয়। কি বলছেন? মনে হয় তো দিয়েছি, করতে হবে মনে হয়, আমার মনে পড়ছে না। আমি দেখো এগুলো যখন ভাবি চিন্তা করি বলে দিই। আমি কি সবার নোট মুখস্থ রাখবো কি আছে না আছে? পসিবল? আমার সাজেশানে যেটা বলা হয়েছে ওটাই মেন। ওটা নোটস নেই মনে হয়। এই অস্তিত্বমূলক তাৎপর্য এই কথা আমি লিখে নোট লিখে গ্রুপে দিয়েছি, দেখো। দেখাবো? দেখাবো? কই? হ্যাঁ দেখাচ্ছি স্যার দাঁড়াও। দেখেন। হ্যাঁ স্যার, হ্যাঁ আছে, স্যার, ওটা দেওয়া আছে তো। আমার নিজের হাতে লেখায় নোট দেওয়া আছে। কোথায় গেল রে? তো আমি আজকে একজনকে ওটা পাঠালাম, দাঁড়া দেখাচ্ছি। এই যে 19/2/24 দেওয়া আছে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। ওকে, দেখে নেবে। আবারও ফরওয়ার্ড করে দিলাম যদি ডাউনলোডে প্রবলেম হয়। নেক্সট। এটা ইম্পর্টেন্ট আছে, ওই জন্য আমি নিজে হাতে লিখে দিয়েছি ক্লাস পর্যন্ত। নেক্সট বলো। বলো বলো বলো। এই কেউ একজন এই মোনালিসাদেরকে আবার ফোন করে নেবে, ওরা ওদের প্রবলেম আছে কিনা কিছু জিজ্ঞাসা করবে, কি জয়েন করতে পারেনি এখনো। 2 ঘন্টার ওপরে হয়ে গেল, ওরা বাড়ি পৌঁছাতে পারেনি এখনো। না স্যার, 2টো থেকে পরীক্ষা হলে বাড়ি আসতে 8টার বেশি হয়ে যায়। উলুবেড়িয়া থেকে বাড়ি যেতে 3 ঘন্টা? হ্যাঁ ভগবান। হ্যাঁ, বাগনান থেকেই তো বাড়ি আসতে বেশি টাইম লেগে যায়। বাগনান থেকে তো 1 ঘন্টা লাগবে গো বেলপুকুর যেতে। যাই হোক, ঠিক আছে, বাদ দাও। ফোনে আমি কনসাল্ট করে নেবো ওখানে। বলো বাকি কার কি সমস্যা আছে বলো। সুদীপা কিছু একটা বলছিল না মেসেজে?
সুমিতা, এই সুমিতা কি হয়েছে, কি নোটস পাওনি গো? এ বচনের সরলাবর্তন সম্ভব নয় কেন? আমার হাতে লেখা নোট দেওয়া আছে, প্লাস এ দেওয়া রয়েছে, এখানে নোট দেওয়া আছে, ঠিক আছে? ইউটিউবেও দেওয়া আছে, হাতে লেখা নোট দেওয়া আছে, গ্রুপে সার্চ করবে পেয়ে যাবে। যদি না পাও ওটাকে ট্যাগ দিয়ে আমাকে জানাবে যদি না ডাউনলোড হয়। নেক্সট, বিপাশা, এনি প্রবলেম? না স্যার, আর তো আমি এখনো বুঝতে বুঝতে পেরেছো, ঠিক আছে। বাকি কারা আছো? কোয়েল, মিলি, সায়নী। সায়নী, পরীক্ষা দিয়েছিস? হ্যাঁ স্যার দিয়েছি। কেমন হয়েছে? স্যার হয়েছে মোটামুটি। সবাইকে আমি আরেকবার বলছি, সাজেশনটাতে গিয়ে কিন্তু রিভিউ দেবে বা কমেন্ট করবে। রিভিউ দেবে মানে কমেন্ট করবে। এই সাজেশনটা বিশেষ করে এসিসি। বাকিরা বলো কি সমস্যা আছে বলো, সেই অনুসারে তো আমি ক্লাসটা করব, আগাবো। মোটামুটি যেগুলো বলার মতো সেগুলোই আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? আর প্রশ্নগুলো ভালো করে বুঝবে। সত্যাপেক্ষকের ক্ষেত্রে বিশেষ নিয়মগুলো মনে আছে? সত্যাপেক্ষকে এইটার আমি সহজ কি লিখতে পারি, এইটার নিয়ম কি, এটার নিয়ম কি? সংযৌগিক বচনের নিয়ম কি? এটা হচ্ছে সূত্র। যার মিথ্যা আছে তার শুধু মিথ্যাটা লিখবো, বাকি সব ক্ষেত্রটা সত্য। ভেলের নিয়ম কি হবে? ভেলের নিয়ম কি হবে? এফটা কখন হয়? এফ 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 হয়। তাহলে আমি নিয়মটাতে কি লিখবো? আমাকে যদি বলে যে ভেলের নিয়ম কি বা বৈকল্পিক বচনের নিয়ম কি, তখন আমি তাহলে কি লিখব? কি লিখব? বৈকল্পিক বচনের এগুলোকে কি বলা হয়? এফ 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 বললে তো হবে না, আমি এখানে লিখলাম কি? সংযোগী লিখলাম। বৈকল্পিক বচনের ক্ষেত্রটাকে কি বলা হয়? এই পিকিউ। সব কটি বিকল্প মিথ্যা হলে তবে বচনটির মান মিথ্যা হবে। একদম, সবকটি বিকল্প মিথ্যা হলে বচনটির মান বচনটি না বচনাকার লিখবে, ঠিক আছে? বচনাকারটির মান মিথ্যা হবে। কেমন? ঠিক একইভাবে যদি পি ইমপ্লাইজ কিউ হয়, তার ক্ষেত্রে কি হবে? টি এফ টি টি, এটা আমরা জানি, তাই তো? তাহলে কি এটা পূর্বগ, এটা অনুগ। পূর্বগ সত্য, অনুগ মিথ্যা হলে বচনাকারটির মান মিথ্যা হবে, বাকি সব সত্য হবে। ক্লিয়ার? এইটা এখান থেকে মনে রাখার মতো বিষয়। আর বিরোধানুমানের ছক কার মনে আছে আর কার মনে নেই? দেখো শব্দগুলো দেখো, দুটো জিনিস বলিয়ে দিই আর একবার। বিরোধিতা আর বিরোধানুমান,
পার্থক্যটা কোথায়? বিরোধিতা আর বিরোধানুমান পার্থক্যটা কোথায়? ছকটা বলো তো। এবারটা কি লিখবো? প্রথম বাঁদিকের ওপরের কোণের ঘরে কি লিখবো? এইটায় টি, তারপরে যখনই বলবে বিরোধানুমান তখনই তোমাকে সত্য মূল্যের কথা চিন্তা করতে হবে, আর যখন বলবে বিরোধিতা তখন তোমাকে এই ছকটার কথা চিন্তা করতে হবে। ঠিক আছে? যদি বলে যে বিরোধানুমান সংক্রান্ত বিষয় তখনই তোমাকে জানবে যে এই ছক থেকে প্রশ্ন উত্তর করতে হবে, সত্যমূল্য চাইবে। আর বিরোধিতা বললে বলবে এ বচনের অনুরূপ ও বচনের সাথে কীরূপ সম্পর্ক আছে। ঠিক আছে? বা বলবে যে যেরকম প্রশ্ন ছিল, দেখো এই যে নিম্নোক্ত বচন দুটির মধ্যে কি কি যৌক্তিক পার্থক্য আছে। এখানটা দেখো, নিম্নোক্ত বচন দুটির মধ্যে কি কি যৌক্তিক পার্থক্য আছে। একটু বড় করি। এটা কি বচন? সকল ছাত্রই মেধাবী কি বচন? কোন কোন ছাত্রই মেধাবী কি বচন? আই। এবারে বলো। বলছে অসম বিরোধিতা। একদম। তাহলে এখানে দেখো কোথায় অসম আছে, এটা আনসার। ঠিক আছে? আর এইটা দেখো, এটা কি বলছে? যদি ও বচন সত্য হয় তবে তার অনুরূপ এ বচনের সত্য মূল্য কি হবে। তাহলে তখনই চলে যেতে হবে কোথায়? তখনই চলে যেতে হবে আমাকে বিরোধানুমানের ছকে। বলছে ও বচন সত্য হলে এ বচনের সত্য মূল্য কি হবে। ও বচন সত্য, ও বচন সত্য হলে এ বচনের সত্য মূল্য হবে মিথ্যা। স্যার প্রথমে কি সব মানে যাই প্রশ্ন পড়ুক প্রথমে কি বড় হাতের টিটাই ধরবো? প্রশ্ন পড়ে যেটা বলবে, যদি সত্য বলে তাহলে বড় হাতের টিটাকে ধরবো, আর যদি মিথ্যা বলে তাহলে বড় হাতের এফটাকে ধরবো, ধরে অন্যটাকে বিচার করব। এখানে ও বচনে দুখানা টি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে বলেছে কি ও বচন সত্য, তাহলে আমি এটা ধরবো না, আমি এটা ধরবো। ও বচনটাকে সত্য বলেছে মানে বড় হাতেরটাকে ধরবো, সেইটাকে ধরে এদিকে যার যা মান বেরোবে সেটাই হবে। সে ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না। বলো কি বলছো?
আর কার কি আছে বলো? স্যার যেই পার্থক্যগুলো দিয়েছেন ওই পার্থক্যগুলো কাকে বলে পরপর লিখলেই হয়ে যাবে তো? হুম হুম হুম, আচ্ছা। ঠিক আছে, তাহলে বন্ধ করি এখানে নাকি? হ্যাঁ ঠিক আছে স্যার, কোশ্চেন আবার মনে পড়লে আবার ফোন করবো। হ্যাঁ, যার যেখানে অসুবিধা হবে অবশ্যই আমাকে ফোন করবে, ঠিক আছে? আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে অফ করছি, ঠিক আছে?